রাত গভীর, হঠাৎ আকাশে ভেসে আসে এক অদ্ভুত গুঞ্জন। শব্দটা অনেকটা পুরনো মোটরসাইকেলের মতো। কয়েক সেকেন্ড পরই বিস্ফোরণ, আগুন, অন্ধকারে ডুবে যায় কোনো শহর। ইউক্রেনের লাখো মানুষের কাছে এই শব্দ এখন আতঙ্কের প্রতীক, কারণ তারা জানে আকাশে দেখা দিয়েছে রাশিয়ার গেরান-2 ড্রোন। 4 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে অনেক অস্ত্র আলোচনায় এসেছে। ট্যাঙ্ক, যুদ্ধবিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ আরও কত কি। কিন্তু যুদ্ধের চেহারা বদলে দেওয়া অস্ত্রগুলোর তালিকায় যদি একটি নাম রাখতে হয়, তাহলে অনেক বিশ্লেষক প্রথম সারিতেই রাখবেন গেরান-2কে। প্রশ্ন হলো, এই ড্রোনে এমন কি আছে যা ইউক্রেনকে এতটা চাপে রেখেছে? গেরান-2 আসলে কোনো অত্যাধুনিক স্টেলথ বিমান নয়। এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ড্রোনও নয়, কিন্তু এর সবচেয়ে বড় শক্তি অন্য জায়গায়। এটি সস্তা, সহজে তৈরি করা যায় এবং ঝাঁকে ঝাঁকে পাঠানো যায়। মূলত এটি ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনের রুশ সংস্করণ। রাশিয়া প্রথমে ইরান থেকেই এই প্রযুক্তি পায়, পরে নিজেদের কারখানায় ব্যাপক হারে উৎপাদন শুরু করে। বর্তমানে রাশিয়ার আলাবুগা শিল্পাঞ্চলকে গেরান-2 উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ধরা হয়। গেরান-2কে বলা হয় কামিকাজে ড্রোন বা ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন, অর্থাৎ এটি লক্ষ্যবস্তুতে আঘাত করার পর নিজেও ধ্বংস হয়ে যায়। সহজ ভাষায় বললে এটি এক ধরনের আত্মঘাতী ড্রোন। ড্রোনটির দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার। এটি 40 থেকে 50 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। ঘণ্টায় প্রায় 180 কিলোমিটার গতিতে উড়ে 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রয়েছে বলে বিভিন্ন সামরিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। কিন্তু গেরান-2কে ভয়ঙ্কর বানিয়েছে এর বিস্ফোরক নয়, বরং এর দাম। একটি আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাতে যেখানে লাখ লাখ ডলার খরচ হয়, সেখানে একটি গেরান-2 তৈরি করতে খরচ হয় তুলনামূলক অনেক কম। ফলে রাশিয়া একসঙ্গে শত শত ড্রোন আকাশে পাঠাতে পারে। ভাবুন তো, যদি এক রাতেই 100 কিংবা 200 ড্রোন আপনার আকাশসীমায় ঢুকে পড়ে, তাহলে সেগুলো ঠেকাতে কতটা চাপ তৈরি হবে। ঠিক এই সমস্যার মুখোমুখি হচ্ছে ইউক্রেন। রাশিয়া প্রায়ই রাতের আধারে ইউক্রেনে একযোগে বড় ড্রোন হামলা চালায়। লক্ষ্য থাকে বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্থাপনা, সামরিক ঘাঁটি কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও সবগুলোকে থামানো সম্ভব হয় না। আর এখানেই রাশিয়ার কৌশল। ধরুন, একটি তুলনামূলক সস্তা ড্রোন ধ্বংস করতে ইউক্রেনকে ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। কয়েকশো ড্রোন এলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ দ্রুত বেড়ে যায়। কিছু ড্রোন তখন প্রতিরক্ষা বলয় ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়। আরেকটি বিষয়, গেরান-2কে আলাদা করেছে এর শব্দ। ড্রোনটি ওড়ার সময় এমন এক ধরনের গুঞ্জন সৃষ্টি করে যা অনেকটা পুরনো মোপেড মোটরসাইকেলের মতো শোনায়। এ কারণেই ইউক্রেনের মানুষ এটিকে ডাকেন মোপেড নামে। আজ ইউক্রেনের অনেক শহরে এই শব্দ শুনলেই মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে দৌড় দেয়, কারণ তারা জানে কয়েক মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটতে পারে। তবে রাশিয়া এখানেই থেমে নেই। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, গেরান সিরিজের নতুন সংস্করণ নিয়ে কাজ চলছে। আরও দ্রুতগতির, আরও শক্তিশালী এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে সক্ষম নতুন মডেল তৈরির চেষ্টা করছে মস্কো। গেরান-2, গেরান-4 এবং গেরান-5 নামের সংস্করণ নিয়েও আলোচনা চলছে। অর্থাৎ ভবিষ্যতে যুদ্ধ আরও বেশি ড্রোন নির্ভর হতে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গেরান-2 হয়তো বিশ্বের সবচেয়ে উন্নত ড্রোন নয়, কিন্তু আধুনিক যুদ্ধের একটি নতুন বাস্তবতা তৈরি করেছে এটি, যেখানে সবসময় সবচেয়ে দামি অস্ত্র জেতে না, বরং কখনো কখনো সবচেয়ে বেশি সংখ্যায় উপস্থিত অস্ত্রই যুদ্ধের গতি বদলে দেয়। যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার মাঝেই হঠাৎ করে কেন ইরানে যাচ্ছে রাশিয়ার কমপক্ষে 20টি হেলিকপ্টার? এর মাধ্যমে কি বদলে যেতে চলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে এখনো উত্তেজনা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তেহরানও কোনোভাবেই ইহুদিবাদীদের সাথে এসব ইস্যুতে আপোষ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। টালমাটাল এই পরিস্থিতি সামাল দিতে হাত বাড়িয়েছে পাকিস্তান। অন্যদিকে ইরানের পারমাণবিক ইস্যুতে দেশটিকে সহযোগিতা করেই যাবার অবস্থানে অটল রাশিয়াও। কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? আবারও কি যুদ্ধের দরজায় কড়া নাড়ছে ইহুদিবাদীরা?
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সাম্প্রতিক যুদ্ধের সময় বড় ধরনের ভূমিকা পালন করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। বিশেষ করে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরান যাতে নির্ভুলভাবেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে সেজন্য দেশটিকে সহযোগিতা করেছিল রাশিয়া। এখন অবশ্য সেই উত্তেজনা কিছুটা কমলেও ইরানকে ঘিরে ষড়যন্ত্র থামায়নি ইহুদিবাদীরা। যদিও ফ্রান্সে অনুষ্ঠিত G7 জোটের সম্মেলনের ফাঁকে ইরানের সাথে ইলেকট্রনিক উপায়ে সমঝোতামূলক চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, আর তেহরানের পক্ষে সেই চুক্তিতে সই করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে দেশ দুটি বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আগামী 60 দিন যাবৎ বিস্তর আলোচনা চালিয়ে যাবে। সেই সাথে এই সময়ের মাঝে মধ্যপ্রাচ্যে আর সামরিক বাহিনীর উপস্থিতি না বাড়ানোরও অঙ্গীকার করেছেন ট্রাম্প। পাশাপাশি নতুন করে ইরানের প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞাও দিতে পারবে না মার্কিন প্রশাসন। কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ঘায়েলে সফলতার মাঝেই ইরানে আসছে রাশিয়ার কমপক্ষে 20টি হেলিকপ্টার, যাকে ঘিরেই এখন শঙ্কা বিরাজ করছে মার্কিন দরবারে। কারণ সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার দাবি করেছিলেন যে ধ্বংস হয়েছে ইরানের বিমান বাহিনীর সক্ষমতাও। তাই তো পশ্চিমাদের মধ্যে এখন একটাই প্রশ্ন উঠেছে যে ঠিক কী উদ্দেশ্যে ইরানকে হেলিকপ্টার দিয়ে সহযোগিতা করার অঙ্গীকার করল প্রেসিডেন্ট পুতিনের দেশ রাশিয়া। ইরানের সাথে বহুদিন ধরেই কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া। এমনকি গত বছরের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বিশেষ একটি চুক্তিও সেরেছেন পুতিন, যার মাধ্যমে আগামী 20 বছর যাবৎ শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি ইরানের সামরিক খাতে সহযোগিতা করার বিষয়ে একমত পোষণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান জেএসসির সাথে নতুন একটি সমঝোতা স্মারক সই করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি IRCS, যার মাধ্যমে তেহরানের কাছে 20টি হেলিকপ্টার সরবরাহ করার আশ্বাস দিয়েছে রাশিয়ার ওই হেলিকপ্টার প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে IRCS এর প্রেসিডেন্ট পীর হোসেন কৌলিভান বলেছেন, রাশিয়ার কাছ থেকে 20টি হেলিকপ্টার কেনার জন্য চুক্তি হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন দুর্ঘটনায় আকাশপথে উদ্ধার অভিযান জোরদার করতে পারবে তেহরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। কিন্তু প্রশ্ন হলো, কতটা শক্তিশালী রাশিয়ার ওই হেলিকপ্টারগুলো? আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ঠিক কোন মডেলের হেলিকপ্টার ইরানকে দিতে চলেছে রাশিয়া, এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ না পেলেও জানা গেছে অত্যাধুনিক প্রযুক্তি ও নাইট ভিশন সিস্টেমে সজ্জিত এসব হেলিকপ্টার বিভিন্ন মিশন পরিচালনা করতে রাত্রিকালীন সময়ও উড্ডয়নে সক্ষম। এছাড়াও অগ্নি নির্বাপন কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা এবং জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করতেও হেলিকপ্টারগুলো ব্যবহার করতে পারবে ইরান। রাশিয়ার রাজধানী মস্কো, যে শহরকে ঘিরে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে, সেই মস্কোতেই এবার দেখা গেল এক বিরল দৃশ্য। আকাশ জুড়ে ড্রোন, বিস্ফোরণের শব্দ, কালো ধোঁয়ার কুণ্ডলী আর আতঙ্কে ছুটে চলা মানুষ। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ কি তবে এখন সত্যিই রাশিয়ার হৃদয়ে পৌঁছে গেছে? রাশিয়ার দাবি, ইউক্রেন মস্কো এবং আশেপাশের অঞ্চলে প্রায় 200 ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর রাজধানী অঞ্চলে এটি সবচেয়ে বড় ড্রোন আক্রমণগুলোর একটি বলে মনে করা হচ্ছে। হামলার পর বিভিন্ন এলাকায় আগুন এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্তত 17 জন আহত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, হামলায় শিল্প স্থাপনা এবং আবাসিক এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়। রাজধানীর আকাশ জুড়ে ভেসে থাকে ঘন কালো ধোঁয়া। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলের কাপতনিয়া তেল শোধনাগার। গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনাটি গত 1 মাসের মধ্যে তৃতীয়বার এবং 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার মুখে পড়ল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে একটি বিশাল বিস্ফোরণের পর তেল সংরক্ষণ ট্যাঙ্কের ঢাকনা আকাশে উড়ে যাচ্ছে। যদিও এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শুধু তেল শোধনাগারী নয়, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিং সেন্টারেও আগুন লাগার খবর পাওয়া গেছে। আর নিরাপত্তা ঝুঁকির কারণে মস্কোর 4টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলাফল ৫% ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত, অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে শত শত কিলোমিটার দূরে থাকা সাধারণ মানুষও সরাসরি এর প্রভাব অনুভব করতে শুরু করেছেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত 24 ঘণ্টায় তারা দেশ জুড়ে প্রায় 1000 ইউক্রেনীয় ড্রোন এবং 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময়ে রোস্তভ অঞ্চলের একটি তেল সংরক্ষণাগারে হামলায় একজন নিহত হওয়ার কথাও জানিয়েছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানের ইঙ্গিত দিয়ে বলেছেন, এটি রাশিয়ার ভেতরে পরিচালিত দীর্ঘপাল্লার হামলার অংশ। তার দাবি, সম্প্রতি কিয়েভে রুশ হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু ঘটনাটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যখন মস্কো ড্রোন হামলার ধাক্কা সামলাচ্ছে, তখন ইউক্রেনও অভিযোগ করছে যে একই রাতে রাশিয়া তাদের বিভিন্ন অঞ্চলে 200টির বেশি ড্রোন এবং একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অর্থাৎ এখন আর শুধু সীমান্ত এলাকায় নয়, দুই দেশই একে অপরের গভীরে আঘাত হানার সক্ষমতা দেখাচ্ছে। ফলে যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তবে কি ইরানের কৌশলের কাছেই কুপকাত হল মার্কিন ইসরায়েলি শক্তি? ইরান বনাম মার্কিন ইসরায়েলি যুদ্ধ কি বদলে দিল চিরাচরিত শক্তি আর ক্ষমতার রাজনীতি? সামরিক শক্তি আর বল প্রয়োগের রাজনীতির যুগ কি তবে শেষ? সাম্প্রতিক ইরান বনাম মার্কিন ইসরায়েলি যুদ্ধ কি তৈরি করল নতুন ইতিহাস? প্রশ্ন হল, ইরানের কোন কৌশলে পরাজিত হল মার্কিন ইসরায়েলি শক্তি? ইরান বনাম মার্কিন ইসরায়েলি যুদ্ধ নিয়ে রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রধান সম্পাদক ফাইদর লুকিয়ানভের এক বিশেষ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে। সংবাদমাধ্যমটির বিশ্লেষণে দাবি করা হয়েছে যে ইরান বনাম মার্কিন ইসরায়েলি সাম্প্রতিক যুদ্ধটি দেখাচ্ছে ক্ষমতার ব্যবহারের ধারণা ধীরে ধীরে বদলে যাচ্ছে চিরাচরিত শক্তি আর ক্ষমতার রাজনীতি। সংবাদমাধ্যমটির বিশ্লেষণে আরও বলা হয়, রাষ্ট্রগুলোর মধ্যকার সম্পর্কের চিরায়ত দৃষ্টিভঙ্গিগুলো এখনও গুরুত্বপূর্ণ এবং ক্ষমতার ভারসাম্যও বিলুপ্ত হয়ে যায়নি। সামরিক শ্রেষ্ঠত্বের গুরুত্ব এখনও আছে, কিন্তু শক্তি প্রয়োগের পরিণতি আগের চেয়ে কম অনুমানযোগ্য হয়ে উঠেছে। বিশ্বব্যাপী সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের সুযোগ দিন দিন সংকুচিত হচ্ছে। ফাইদর লুকিয়ানভের লেখা ওই প্রতিবেদনে বলা হয়েছে, বল প্রয়োগ এখন আর সরল রৈখিক ফলাফল দেয় না। এটি ঘটেছে ইরানের ক্ষেত্রে। সরাসরি সামরিক হস্তক্ষেপ ছাড়াও বিষয়টি নিষেধাজ্ঞা সহ অন্য চাপের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রতিবেদনটিতে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হারের কারণ হিসেবে বলা হয়েছে, যদি বাগাড়ম্বর সরিয়ে ফেলা হয় তাহলে চিত্রটি বেশ সরল। ইরান বনাম মার্কিন ইসরায়েলি যুদ্ধে ইরান ছিল তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ, কিন্তু এই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করেও নিজেদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে মার্কিন ইসরায়েলি শক্তি। মার্কিন ইসরায়েলি লক্ষ্য ছিল আচমকা বৃহৎ আক্রমণ চালিয়ে ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে দেয়া। যুক্তরাষ্ট্র চেয়েছিল মার্কিন ইসরায়েলি শক্তিশালী হামলার মুখে ইরান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করবে, কিন্তু ঘটে ঠিক তার উল্টোটি। ইরান তো আত্মসমর্পণ করেইনি, শেষ পর্যন্ত ইরানের দাবি মেনে নিয়ে যুদ্ধ বন্ধের পথে এগুচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে ইরানের কঠোর প্রতিরোধ আর শক্তিশালী পাল্টা আক্রমণে নিজেরাই দিশেহারা হয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এক পর্যায়ে এসে যুক্তরাষ্ট্রের বোধোদয় ঘটে যে ইরানকে হারানো আসলে কোনোভাবে সম্ভব নয়। তাই চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধের পথে হাঁটে পরাশক্তিধর দেশটি। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পরপরই ইরান বেশ কিছু যুগোপযোগী কৌশলী সিদ্ধান্ত গ্রহণ করে, যা যুদ্ধে দেশটিকে করে তুলেছিল অপ্রতিরোধ্য। এই কৌশলের মধ্যে রয়েছে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা, মার্কিন স্থাপনায় শক্তিশালী হামলা, মিত্র সশস্ত্র সংগঠনগুলোকে সামনে নিয়ে আসা এবং চীন রাশিয়ার মতো পরাশক্তিধর দেশের সমর্থন।
JBS Holdings Limited. সব মিলিয়ে যে উদ্দেশ্য নিয়ে ইরানে আগ্রাসন শুরু করেছিল মার্কিন ইসরায়েলি শক্তি তা ব্যর্থ হয়েছে। ইরান বনাম মার্কিন ইসরায়েলি যুদ্ধ প্রমাণ করে দিয়েছে সামরিক শক্তির মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের সুযোগ ধীরে ধীরে সংকুচিত হচ্ছে, দুর্বল পক্ষের প্রতিরোধ ক্ষমতা বাড়ছে এবং বিশ্ব ধীরে ধীরে এক নতুন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যের দিন কি তবে শেষ? এবার মধ্যপ্রাচ্য চালাবে রাশিয়া এবং ইরান। ব্যাপারটিকে অদ্ভুত বলে মনে হতেই পারে, কিন্তু পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চল নিয়ে রাশিয়া এক নতুন পরিকল্পনা সামনে নিয়ে আসায় এই জল্পনাটি এখন বাস্তবে রূপ নিতে চলেছে, যা বাস্তবায়িত হলে পুরোপুরি বদলে যেতে পারে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য। সম্প্রতি পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চল নিয়ে একটি সম্পূর্ণ নতুন যৌথ নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করেছে রাশিয়া। পরিকল্পনাটিতে আঞ্চলিক দেশগুলোকে নিয়ে নতুন নিরাপত্তা কাঠামোর উপর জোর দিয়েছে পুতিনের দেশটি। এই পরিকল্পনাটি এমন এক সময়ে সামনে আসলো যখন ইরান যুক্তরাষ্ট্র ইস্যুসহ নানা কারণে মধ্যপ্রাচ্য এমনিতেই উত্তাল। এমন একটি উত্তেজনাকর পরিস্থিতিতে রাশিয়ার পরিকল্পনা কি অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে কিনা তা নিয়েই নতুন করে প্রশ্ন উঠছে। রাশিয়া বলছে, ইরান যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তার কারণ মূলত বিদেশি রাষ্ট্রের সামরিক ঘাঁটি, মধ্যপ্রাচ্যের দেশগুলোর পারস্পরিক বিশ্বাসের অভাব এবং দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে বাইরের রাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপের মতো বিষয়গুলো। রাশিয়ার মতে এই বিষয়গুলো অগ্রাহ্য করে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয়। হরমুজ প্রণালীর কথা উল্লেখ করে রাশিয়া বলছে, প্রণালীটিকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা দেখিয়েছে পারস্য উপসাগরের পরিস্থিতি কতটা ভঙ্গুর। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ এই পথের উপর নির্ভরশীল। ফলে এখানে যে কোনো সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করে। রাশিয়া মনে করছে, বারবার সংকট দেখা দেওয়ার পর জরুরি সমাধান খোঁজার বদলে দীর্ঘমেয়াদী আস্থা ও সহযোগিতার কাঠামো তৈরি করা প্রয়োজন। আর এ কারণেই সমগ্র পারস্য উপসাগরীয় অঞ্চল নিয়ে একটি বিস্তর নিরাপত্তা পরিকল্পনা সামনে এনেছে দেশটি, যেখানে আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং বহুপাক্ষিক সংলাপের উপর জোর দেওয়া হয়েছে। রাশিয়ার মতে, কোনো একটি দেশ বা জোটের আধিপত্যের উপর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যাবে না, বরং ইরান, আরব রাষ্ট্রগুলো, ইরাক সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে। বিশ্লেষকদের মতে, এই প্রস্তাবের সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে ইরান, কারণ বহু বছর ধরে তেহরান অভিযোগ করে আসছে যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। রাশিয়ার পরিকল্পনায় ইরানকে একটি বৈধ ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হবে। কারণ উপসাগরীয় দেশগুলোর মধ্যে এখনও গভীর অবিশ্বাস রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য বহিরাগত শক্তিরও এই অঞ্চলে বড় ধরনের কৌশলগত স্বার্থ রয়েছে। তাই রাতারাতি নতুন কোনো নিরাপত্তা কাঠামো গড়ে ওঠার সম্ভাবনা কম। কিন্তু রাশিয়া ধাপে ধাপে এগোনোর কথা বলছে। প্রথমে হরমুজ প্রণালীর নিরাপত্তা, নৌ চলাচলের স্বাধীনতা এবং সামরিক উত্তেজনা কমানোর মতো বিষয়গুলোতে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করবে মস্কো। JBS Holdings Limited. সব মিলিয়ে রাশিয়ার নতুন প্রস্তাব শুধু একটি নিরাপত্তা পরিকল্পনা নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য নিয়েও একটি বড় বার্তা। প্রশ্ন হলো, পারস্য উপসাগরের দেশগুলো কি যুক্তরাষ্ট্রকেন্দ্রিক পুরনো নিরাপত্তা ব্যবস্থার বাইরে এসে নতুন কোনো আঞ্চলিক কাঠামোর দিকে এগোবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর ভূরাজনৈতিক লড়াইয়ের ময়দান হয়ে থাকবে?